স্বাগত জানাই সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অনদৃষ্টিতে। আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আজকে একটু আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশের উপরে আমরা আলোচনা করতে চাই। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশেই অধ্যাপক আকমল হোসেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপনা করেন। আছেন কর্নেল অবসর ফারুক খান এমপি, তিনি আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, একই সঙ্গে তিনি সভাপতি সংসদীয় কমিটির বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য। আপনার দুজনকেই স্বাগত জানাচ্ছি। অধ্যাপক আমল, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। অনেকগুলো ইস্যু আছে আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে। একটি বড় ইস্যু, সাম্প্রতিক সময়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশ সফর করে গেলেন। পাশাপাশি আন্তর্জাতিক নানা সন্ত্রাসী কর্মকাণ্ডেরও বাংলাদেশের লিঙ্ক, যোগাযোগ, এগুলোর কথাবার্তা শোনা যাচ্ছে। আইমান আল জাওহেরির একটা বক্তব্য আমরা দেখলাম যে বাংলাদেশে তারা কাজ করতে চায়। এই সবগুলো মিলে প্রথমে একটু আপনার মন্তব্য দিয়ে আমি আলোচনাটি শুরু করব। জাপান আমাদের অনেক দিনের বন্ধু। তার মানে আমি বলবো যে স্বাধীনতার পরপরই জাপান আমাদের স্বীকৃতি দিয়েছিল। ফলে জাপানের প্রধানমন্ত্রীর এই সফর নিশ্চয়ই ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেকদিন পরে দেখা গেল একজন জাপানি প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন। তো সাম্প্রতিককালে জাপানের যে এই অঞ্চলে যে তার যে দৃষ্টিভঙ্গি, সেটার সাথে খুব সঙ্গতিপূর্ণ বলে আমি বলবো জাপানি প্রধানমন্ত্রীর সফরটা। কেননা জাপান এখানে তার অর্থনৈতিক যে লক্ষ্য দক্ষিণ এশিয়া অঞ্চলে, সে অঞ্চলে যেটি অনেক দিন পর্যন্ত অবহেলিত ছিল। অর্থাৎ আমরা যদি জাপানের সামগ্রিক পররাষ্ট্রনীতি দেখি, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব এশিয়া জাপানের কাছে যতখানি গুরুত্বপূর্ণ ছিল, দক্ষিণ এশিয়া আগে পায়নি, ছিল না। তো বেশ কয়েক দশক ধরে দেখা যাচ্ছে জাপান এই অঞ্চলে তার যে পররাষ্ট্রনীতি বিস্তার ঘটাচ্ছে। তো সেদিক দিয়ে ইদানিং জাপানের যে কথাটা তারা বলতে চাচ্ছে যে বিগ বি, যেটা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, তো সেটাকে বাংলাদেশকে সেই এই বিগ বি কনসেপ্ট যেটা জাপান সামনে তুলে নিয়ে এসছে, সেটার সাথে মানে সংযুক্ত করতে চাচ্ছে। তার মানে জাপানি এখানে বিনিয়োগের ব্যাপার রয়েছে, বা বাংলাদেশকে তারা যে ঋণ দেয়, সেই ঋণ বা বৈদেশিক যে সাহায্য বলা হয় যেটাকে, সেটার একটা বিষয় রয়েছে। তো সেদিক দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাপানের জন্য সেটা ছিল যে জাপান, আমরা জানি যে এবার সামনেই তারা নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য, সেটার জন্য প্রতিযোগিতা করতে যায়। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে জাপান কিন্তু তার যে সামগ্রিক অর্থে যেটা তার পররাষ্ট্রনীতি এবং যে নিরাপত্তার যে নীতি, সেখানেও এক ধরনের পরিবর্তন আনবার চেষ্টা করছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের যেটা এখন যেটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী জাপান কোনো বাইরের তার সৈন্যবাহিনী প্রেরণ করতে পারে না। এমনকি তাদের সেনাবাহিনীকে তারা আত্মরক্ষা বাহিনী বলে। তো সেদিক দিয়ে জাপান এই জাপানের মানে বর্তমান প্রধানমন্ত্রী বা এই যে বর্তমানে যে সরকারটি ক্ষমতায় আছে, তারা জাপানের এই আন্তর্জাতিক ভূমিকাকে আরো সম্প্রসারিত করতে চাচ্ছে। এমন আমরা বেশ অনেক বছর ধরে জানি জাপান নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য প্রার্থী হতে চায়। তো সুতরাং জাপানের এবারের যে অস্থায়ী সদস্যপদ জন্য যে প্রতিযোগিতা করা, সেটা এই অর্থে গুরুত্বপূর্ণ যে একবার বাংলাদেশ যখন 79-তে এই নিরাপত্তা পরিষদের 2 বছর মেয়াদের সদস্যপদ পেয়েছিল, তখন জাপানকে পরাজিত করেই তারা নিরাপত্তা পরিষদে এসেছিল, বাংলাদেশ সদস্য হয়েছিল, বাংলাদেশ সদস্য পেয়েছিল। তো সুতরাং জাপান এবারে এসছে বাংলাদেশকে কাছ থেকে সমর্থনটি, বাংলাদেশও দেখলাম আমরা সমর্থন দিয়েছে। ফলে আমি এই প্রসঙ্গগুলো নিয়ে একটু মধ্যে, তারপর আমরা অন্যান্য যে প্রসঙ্গগুলো সেগুলোতে আসবো। আপনার কি মনে হয় যে যেহেতু আপনি একটি দলের আন্তর্জাতিক সম্পাদক এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিতে আছেন, আপনাদের বিশ্লেষণ কি সামগ্রিক অর্থে সফরটি কেমন হলো, বা এর ফলো আপ কিভাবে আমরা এর সুফল পাবো? আমি মনে করি যে জাপানের মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ সফর ছিল এবং এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কারণ জাপানের মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে এটা খুব স্পষ্টভাবেই উনি বলেছেন যে বাংলাদেশকে তিনি একজন স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে বলেছেন ব্যবসায়ীদের সম্মেলনে। সন্ধ্যাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী অনারে যে ডিনারের আয়োজন করেছিল, সেখানে আমি ছিলাম। সেখানেও তিনি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থার ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে তাদের পার্টনার হিসাবে। এটার কারণ হচ্ছে যেভাবে অধ্যক্ষ ঠিকই বলেছেন
আমি সেই সঙ্গে একটু বলবো আরেকটু ব্যাকগ্রাউন্ডে পিছিয়ে যাব। জাপান কিন্তু জানে যে কালচারালি জাপানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্কটা, জাপানে বৌদ্ধ ধর্মের প্রবর্তনটা কিন্তু বাংলাদেশ থেকে অতীশ দীপঙ্কর তিব্বত হয়ে সেখান থেকে কিন্তু বৌদ্ধ ধর্মটা চায়না চীন হয়ে জাপানে ফার ইস্টে গেছে। কারণ সেদিন ডিনারে আমার সঙ্গে বসেছিলেন জাপানের প্রধানমন্ত্রী, প্রেস সেক্রেটারি একদিকে, আরেকদিকে তাদের স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স। তাদের সঙ্গে আলোচনা করে বুঝলাম যে তারা কিন্তু বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ মনে করে, কারণ তারা মনে করে বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের একটা ঐতিহ্যগত একটা সম্পর্ক আছে। আরেকটা কথা সেদিন জানতে পারলাম, সিল্ক রুট কিন্তু দুটা, একটা ছিল ল্যান্ড দিয়ে সিল্ক রুট যেটা সেন্ট্রাল এশিয়ার ভিতর দিয়ে গেছে চায়নাতে যাওয়ার জন্য, আরেকটা কিন্তু সামুদ্রিক সিল্ক রুট, সেটা কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে ব্রহ্মপুত্র নদী দিয়ে কিন্তু সিল্ক রুট আজকে 1000 বছর আগে ছিল। আমি যখন পর্যটন মন্ত্রী ছিলাম তখন স্পেনে একটা আন্তর্জাতিক যে সেমিনারে এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং সেই সিল্ক রুটটা নিয়ে জাপানের নেতৃত্বে এটা নিয়ে একটা স্টাডি চলছে। এর সাথে সাথে আমি বলবো যে আবার আমি কিছুটা আমার কথাই বলবো যে আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখন কিন্তু আমি জাপানে গিয়েছিলাম 2010 সালে। তখন কিন্তু জাপান আমাদের কাছে বাণিজ্য সুবিধা বাড়িয়ে দিয়েছিল, আগে 3 স্টেজে জায়গায় 2 স্টেজ করেছিল, যার জন্য আপনারা দেখেন ইতিমধ্যে জাপানের সঙ্গে আমাদের বাণিজ্য অনেক বৃদ্ধি পেয়েছে এবং জাপানি ইনভেস্টররা বাংলাদেশে আসা শুরু করেছে। এর সাথে যুক্ত হয়েছে অধ্যাপক সাহেব সঠিক বলেছেন, জাপানও কিছুটা তাদের আশেপাশের নেইবার অর্থাৎ ফার ইস্ট থেকে বেরিয়ে দূরে যাওয়ার চেষ্টা করছে। সাউথ এশিয়াতে দে হ্যাভ এ লট অফ মানি, তাদের কাছে অনেক টাকা পড়ে আছে। আমরা জানি জাপানি ব্যাংকে এখন ওই 0.1-0.2% সুদে ব্যাংকে হয়, সুতরাং তারাও চাচ্ছে যে বিদেশে তাদের টাকা ইনভেস্ট করছে এবং সেখানে তারা বাংলাদেশকে ন্যাচারালি একটা খুব সুন্দর ইনভেস্টমেন্টের জায়গা হিসেবে পেয়েছে, কারণ আমাদের এখানে ইনভেস্টমেন্টের সব ধরনের ক্লাইমেট তারা দেখেছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যত শেখ হাসিনা সরকার গত 5 বছরে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে প্রমাণ করতে পেরেছে। আমাদের সঙ্গে ভালো সম্পর্ক শুধু জাপানের সঙ্গে হচ্ছে না, জাপানের সঙ্গে চীনের সাথে এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে, ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিদিন বাড়ছে। আমাদের এই যে 6+ আমাদের যে প্রবৃদ্ধি, এই সবই প্রমাণ করে যে বাংলাদেশ পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ন্যাচারালি জাপান সেটা দেখেছে যে বাংলাদেশ ইজ বিকামিং এ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি। সুতরাং সেখানে আমি জিনিসটি আপনার একটা প্রশ্ন করছেন যে এর ফলো আপটা কিভাবে হতে পারে, এই যে তারা যে গুড জেস্টারটা দেখালো এটাকে একটা কার্যপ্রণালীতে ট্রান্সলেট করার কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের সরকারের মধ্যে আলোচনা হয়েছে যে জাপানকে তাদের ইনভেস্টমেন্টের জন্য একটা স্পেশালাইজড ইকোনমিক জোন, যেটা জ্যোতি শেখ হাসিনা সরকার আগের থেকে চিন্তা করছিল যে বাংলাদেশে কতগুলি স্পেশালাইজড জোন হবে যেখানে বিদেশের বেশ কিছু রাষ্ট্রকে একে একে সেই জোনগুলি দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু দেখবেন আমাদের সরকারের সময় কিন্তু কোরিয়ান ইপিজের একটা হয়েছে, ওই ধরনেরই চিন্তা করে স্পেশালি জাপানের জন্য একটা জায়গাকে হয়তো আগামীতে বরাদ্দ করা হবে যেখানে জাপানি ইনভেস্টররা এখানে ইনভেস্ট করবেন এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া হবে। এটা হচ্ছে আমি প্রাথমিক। এছাড়াও কিন্তু আমি যেভাবে বলি জাপানের খুব বড় বড় কোম্পানিগুলি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এসে ইনভেস্টমেন্ট করা শুরু করেছে। সেদিন আমার টেবিলে আরেকজন ছিলেন, তিনি হচ্ছেন জাপানের ইউনিক্লো, মানে জাপানের ওয়ান অফ দ্য সবচেয়ে বড় উনি চেয়ারম্যান, উনি আমার টেবিলে বসছিলেন। উনি আমাকে বললেন যে এতদিন তাদের মাত্র একটা ইউনিট ছিল, এখন তারা 3টা ইউনিট করছে, কারণ জাপানের কাপড় চোপড়ের যে প্রয়োজনীয়তা, সে প্রয়োজনীয়তা এখন তারা আস্তে আস্তে চীন বা অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশ থেকে পূরণ করতে চায়। সুতরাং আমি মনে করি জাপানের যে ইনভেস্টমেন্ট এখানে আসবে এর অনেক অংশ নির্ভর করবে আমাদের সরকারের সহযোগিতা, যেটা আমাদের সরকার করতে প্রস্তুত আছে এবং আমরা তো চাই সেটা হোক, এবং সেই সঙ্গে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের আরো উন্নতি যেগুলো আমরা করছি এক এক করে করছি। আমি ওই প্রসঙ্গে আরেকটু শুনে তারপর অন্যান্য প্রশ্নে যাব। আপনার কি মনে হচ্ছে এখন আমাদের ফলো আপ হিসেবে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি তো একাডেমিক দৃষ্টিকোণ থেকে জিনিসটা দেখছি যে একটা হচ্ছে যে জাপান বাংলাদেশের যে বৈদেশিক ঋণের কিন্তু বড় একটা উৎস। 80-র দশকে একসময় জাপান ছিল 1 নম্বর দেশ যা বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবে ঋণের বিষয়টা যদিও এখন একটু পিছনে চলে যাচ্ছে, কিন্তু তারপরও আমরা দেখলাম যে
বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন $6 বিলিয়ন অফার করলেন, হ্যাঁ, তো ওরা এই জিনিসটাও তো একটা বড় মানে বাংলাদেশের জন্য একটা সুযোগ আর কি, যে এখানে যে বাংলাদেশ অর্থনীতিতে গতিশীলতা আনার জন্য যে অবকাঠামো তৈরি করার ব্যাপার, সেক্ষেত্রে জাপানের এই মানে উদ্যোগটা বাংলাদেশকে খুব লাভবান করতে পারে। তো সুতরাং বাংলাদেশ কিভাবে এটা করবে সেটা একটা বিষয়। কেননা আমাদের বিদেশি বিনিয়োগের ব্যাপারে আমার যতদূর জানা, যে বিনিয়োগকারীদের কতগুলো বিষয় নিয়ে তারা নিশ্চিত হতে চায়, এবং এক্ষেত্রে আমি কাফকোর উদাহরণটা আপনাদের একটু স্মরণ করতে বলবো, যে কাফকো যখন কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি করা হয়েছিল, এই কোম্পানি করার পর কিন্তু জাপানিদের দিক থেকে আরেকটি মিশন বোধহয় এসেছিল, আমি উচ্চারণটা করতে পারছি না, জাপানি একটি শব্দ, মানে একটা ডেলিগেশন, হাই পাওয়ার ডেলিগেশন, বাংলাদেশে তাদের মানে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা কি সেটা দেখবার জন্য। তো সেই সময় আমার মনে হচ্ছে যে জাপানিরা বাংলাদেশের অনেক বিষয় নিয়ে, যেটা অন্যান্য যে কোনো বিদেশি বিনিয়োগকারীর মতোই চিন্তিত থাকে। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে পরিস্থিতিটা, বা আমলাতান্ত্রিক জটিলতা, বা জ্বালানি বা ইত্যাদি এই সমস্ত, যেগুলো আর কি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে পারে। তো আমরা এই বিষয়গুলো, অর্থাৎ আপনি জাপানি বিনিয়োগকে আকর্ষণ করতে পারেন, কিন্তু যদি আপনি সেই ধরনের শর্তগুলো পূরণ না করেন, সেটা কিন্তু একটা বাধা হিসেবে কাজ করবে। কিন্তু অন্যদিক দিয়ে আমি দেখছি যে জাপান ইদানিং কেন, একসময় জাপান নিজের মাটিতে যে যেমন গাড়ি উৎপাদন করত বা অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করত, সেগুলো তো তারা রিলোকেট করেছে, যেহেতু জাপানের ভূখণ্ডে শ্রমের মূল্য বেড়ে যাওয়া। বাংলাদেশের মধ্যে বেশ করে আসছে, আমরা দেখলাম যে বাংলাদেশের ইপিজেডে তারা যে রেল হোল সিগন্যাল সিস্টেম জাপানের বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা হয়তো জানিও না, এটা জন্য এই জিনিসগুলো তৈরি হচ্ছে। ফলে এইটা হচ্ছে যেহেতু বাংলাদেশের এখানে লেবার চিপ, আপনি সেই চিপ লেবারকে যদি তারা ব্যবহার করতে চায়, তাহলে তারা তো স্বাভাবিকভাবে আসতে চাইবে। এটা একটা পানির মতো, পানি উপর থেকে নিচের দিকে নামে। তো এইখানেও আমার মনে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কি কতদূর মানে তাদের ওই বিনিয়োগকারীদের জন্য সেই শর্তগুলো তৈরি করতে পারে, সেটা একটা মানে বড় বিষয়। এখানে অনেকেই মনে করেন যে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় চ্যালেঞ্জ, যেটা আপনি হয়তো শুনেছেন যে আমিও জাপানের প্রধানমন্ত্রী একটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে বক্তব্য, সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। সেখানে তারা এই জিনিসগুলোর উপরে খুব জোর দিচ্ছেন যে বাংলাদেশ অবকাঠামোগত সহযোগিতাগুলো দেওয়া যায়। এটা তো খুব স্বাভাবিক। মানে আপনি দেখবেন গত 5 বছরে বিশেষ করে যত শেখ হাসিনা সরকার কিন্তু দেশের অবকাঠামো উন্নয়নে আমরা এক একে কাজ করে যাচ্ছি। আমাদের দেশের রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছে, ঢাকা চিটাগং রেল মানে সড়ক পথকে 4 লেনে রূপান্তর করা আমার মনে হয় প্রায় 80% উপরে কাজ শেষ হয়ে গেছে। রেল লাইনটাকে ডাবল ট্র্যাক করা হচ্ছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে। আমি মনে করি আরেকটু দ্রুত করতে পারলে আরো ভালো হয়। একইভাবে আপনি দেখবেন আমাদের এখানে নৌপথগুলিকে উন্নয়নের কাজ চলছে। আমি আবার বলবো, নৌপথ, রেলপথ, বিমানপথ প্রতিটার উন্নয়ন করতে হবে। আই ফুলি এগ্রি উইথ ইউ। ইনফ্রাস্ট্রাকচার, ডিপ সি পোর্টের ব্যাপারে আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে। তো ইনফ্রাস্ট্রাকচার, নিজেই তো একটা ডিপ সি পোর্ট, ওই যে মাত্রাবাড়িতে একটা যে কোল বেস পাওয়ার প্ল্যান্ট হবে, তার জন্য একটা পোর্ট করার এবং তারা এই পোর্টটা অন্যান্য খাতে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে বিদ্যুৎ খাত ইনফ্রাস্ট্রাকচার আরেকটা অংশ। প্রথম হচ্ছে যাতায়াত ব্যবস্থা, পোর্ট, তারপর হচ্ছে বিদ্যুৎ খাত। আপনি দেখছেন বিদ্যুৎ খাতে কিন্তু সরকার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েছে, যাতে ইনশাল্লাহ 2021 সালের মধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারি। অলরেডি 12,000 হয়েছে, আরো 12,000 করতে হবে। এবং এটার জন্য কিন্তু জাপানের ইনভেস্টমেন্ট আমাদের লাগবে। এবং আমি বিশ্বাস করি জাপানের তোশিবার মতো বড় বড় কোম্পানি আছে যারা পৃথিবীব্যাপী বিদ্যুৎ উৎপাদনে সুনাম অর্জন করছে, তারা নিশ্চয়ই এবং সেই সঙ্গে আমি আপনাকে দেখাবো যে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করার জন্য আমাদের যে টাকার প্রয়োজন, বৈদেশিক মুদ্রাটা কিন্তু জাপানি সরকার সেদিন, জাপানের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আগামী 5 বছরের মধ্যে তারা প্রায় $6 বিলিয়ন, মানে আবার 50,000 কোটি টাকা তারা বাংলাদেশকে দিতে চায়। অর্থাৎ এগুলি ব্যবহার আমরা কি জন্য করব? প্রাইমারিলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য। আমি তবে অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে আমাদের দেশে জাপানিরা আসলে প্রধান যে সমস্যাগুলি ফেস করবে, আমার মনে হয় প্রথম সমস্যা ফেস করবে জমি নিয়ে।
কারণ ন্যাচারালি আমাদের দেশে জমির অভাব, ইন্ডাস্ট্রি করা মানেই ধানের জমি বা কৃষি জমিকে ব্যবহার করা, আবার কৃষি জমি এমনি আমাদের কমছে। সুতরাং আমাদেরকে কিন্তু নদী শাসনের মাধ্যমে জমি বের করতে হবে, এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের সরকার পরিকল্পনা করছে। আমি জানি যে নদী থেকেই জমি বের করতে হবে, আমাদের নদীর অনেকটা অংশ ফ্লাড প্লেন, এখান থেকে ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা যেমন বৃদ্ধি করতে হবে, নদীর পারেই আমাদেরকে আরো জমি যাতে আমাদের যাতায়াত, নৌপথে যাতায়াত এগুলি সুবিধা হয়। বিদ্যুতের কথা একটু আগে বললাম, যোগাযোগের কথা বললাম, এবং সেই সঙ্গে আমি মনে করি আমাদের দেশে যেটা ইতিমধ্যে শুরু হয়েছে B2B, বিজনেস টু বিজনেসম্যান, আমাদের যে FBCCI তাদের নেতৃত্বে জাপানের ব্যবসায়ীদের সঙ্গে চেম্বার অফ কমার্স এর মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। জাপানি ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ব্যবসা করছে, এমন না যে বাংলাদেশ জাপানের জন্য নতুন কোন দেশ না, অনেকগুলো কোম্পানি আছে, বড় বড় কোম্পানি করছে। আরেকটা যে সমস্যা আছে সেটা তো আমরা সকলে জানি, সেটা রাজনৈতিক সমস্যা। আমার মনে হয় বাংলাদেশের মানুষ ইতিমধ্যে, বিশেষ করে গত এক বছরে স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে হরতাল অবরোধের নাম করে যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক স্বাধীনতার নামে যেসব কর্মকাণ্ড গত এক বছরে বিশেষভাবে বাংলাদেশে বিএনপি জামাত করেছে, এটা যে বাংলাদেশের কোনো মানুষের জন্য ভালো নয়, তাদের উন্নয়নের জন্য ভালো, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তার প্রশ্ন উত্তরে পার্লামেন্টে কিন্তু প্রশ্ন করেছিলেন জাতীয় পার্টির একজন মাননীয় সংসদ সদস্য, যে দেশের এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, গত 5 বছরে যে উন্নয়ন হয়েছে এটার অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করবেন কিনা। তার উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোন পরিকল্পনা আমাদের নেই, তবে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে এই দায়িত্বটা নিতে হবে যে এই ধরনের রাজনীতির নামে যে কর্মকাণ্ড আমরা দেখেছি, হরতালের নামে, অবরোধের নামে, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে হত্যা করা, গাছ কেটে ফেলা, উই নো এভরিথিং, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা, এই ধরনের রাজনীতি যাতে না সেটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। আচ্ছা, এবং আমি বিশ্বাস করি গত এক বছরে, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে এবং নির্বাচন পরবর্তীতে বাংলাদেশের মানুষ বিএনপি জামাতকে বলে দিয়েছে যে তোমাদের এই রাজনীতি বন্ধ করো। আমি আশা করি বিএনপি জামাত এবং নির্দলীয় জোট এটা বুঝবে। আমি একটু আবার যে শুরুতে যে প্রসঙ্গটি বলেছেন, অধ্যাপক বলেছেন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি খবরাখবর ইদানিং আমরা পাচ্ছি, যে এটির পিছনে আসলে কি বাংলাদেশে অনেকেই বলে একটি উদার ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে এই উগ্রবাদের কতখানি আসলে সম্ভাবনা বা আশঙ্কা আছে? আমি বরাবরই বলি যে বাংলাদেশের মাটি কিন্তু যে কোনো চরমপন্থার বিরোধী, আর বিশেষ করে যেটা আমরা মানে কয়েকদিন আগে আইমান আল জাওহারির যে আপনার ভিডিও বার্তার নামে যেটা প্রচার হলো, তাতে তো আমরা স্বাভাবিকভাবে শঙ্কিত হওয়া দরকার। কেননা যে কোনো মানে চরমপন্থা মানুষকে শক্তি প্রয়োগ করে মানুষের সমর্থন আদায় করতে চায়, তো সেটা তো কখনোই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আসে না তার দিয়ে। আর বাংলাদেশকে আপনি পাকিস্তান বা আফগানিস্তানের সাথে তুলনা করা যাবে না। বাংলাদেশের সমাজের যে সহনশীলতা, অর্থাৎ এটা একটি মানে আমাদের বহু দিনের, দীর্ঘদিনের আমাদের এই মানে আমাদের জীবনের মধ্যে এই পারস্পরিক সহনশীলতার বিষয়টা রয়েছে। আমরা লেখাপড়া বা শিল্পকর্ম বা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমরা অনেক উদার, যেটা আপনি আফগানিস্তানে পাবেন না। যেমন আফগানিস্তানের সম্পর্কে আমার কাছে মনে হয় যে আপনার সৈয়দ মুজতবা আলী প্রায় মানে 1930-এর দিকে উনি আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন পড়াতে। তো তিনি যে তার কাহিনী তিনি দেশে বিদেশে যেটা লিখেছেন, আমি কদিন আগে আবার পড়লাম, আমার কাছে মনে হয় আফগানিস্তান সমাজ সেখান থেকে খুব একটা দূরে যায়নি। এই প্রেক্ষিতে তিনি তখনই লেগেছিলেন। এবং পাকিস্তানেও অনেক ধরনের মানে চরমপন্থা বা অন্ধত্ব, কমপ্লেক্স সোসাইটি, বাংলাদেশ সেরকম না আমার মনে হয়। বাংলাদেশের ক্ষেত্রে মানে আল কায়েদার যে প্রচারটি, এটা এখন পর্যন্ত মানে কিন্তু আমরা
স্থির করতে পারবো না যে আসলে জাওহারি এটা কি বলতে, কেননা ফেব্রুয়ারি মাসে একটা অডিও বার্তা তার নামে প্রচার হয়েছিল, আবার ভিডিও বার্তা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যে এটা আমরা এখন তদন্ত করে দেখব। সত্য বা মিথ্যা এটা তো একটা নিশ্চয়ই করা দরকার, কিন্তু যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমি মনে করি বাংলাদেশে এই ধরনের মানে চরমপন্থার বিরুদ্ধেই একটা ব্যাপক মত জনমত, এমনকি ধার্মিক ব্যক্তি তারাও এই জিনিসটা তারা পছন্দ করেন। একটু ফারকান, আপনারা নিশ্চয়ই ফলো করছেন, আপনি নিজেও সন্ত্রাসবাদ নিয়ে অনেকদিন কাজ করেছেন, ফলে এই বিষয়গুলো মানুষকে একটু চিন্তিত করছে, কিন্তু এর পেছনে কি অন্য কোন রাজনৈতিক দূরভিসন্ধি আছে? প্রথম কথা, চিন্তিত তো হবার কারণ আছে। আমি এই জন্য বলবো যে আমি প্রফেসর সাহেবের সাথে একমত হয়ে কিছুটা দ্বিমত করি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা বাঙালিরা কিন্তু আবার এট দ্য সেম টাইম আমাদের স্বার্থে কিন্তু আমরা চরমপন্থা নেই। আমাদের মহান মুক্তিযুদ্ধে সেটা আমরা প্রমাণ করেছি। আমাদের স্বার্থে যদি আসে আমরা অস্ত্র ধরে যুদ্ধ করতে রাজি আছি, কিন্তু আমি প্রফেসরের সাথে একমত যে ইন জেনারেল আমরা কিন্তু উদারনৈতিক সমাজ। কারণ এখন বাংলাদেশে জঙ্গিবাদ আসলে সাধারণত পৃথিবীর বিভিন্ন জায়গায় জঙ্গিবাদটা প্রধানত ধর্মের নামে গেছে। বাংলাদেশে কিন্তু আমাকে বুঝতে হবে ইসলাম ধর্ম কিন্তু বাংলাদেশে যেভাবে এসছে পাকিস্তানে কিন্তু অন্যভাবে এসছে। ইসলাম ধর্ম পাকিস্তানে এসছে, খাইবার পাসের উপরে সুলতান মাহমুদ অস্ত্র নিয়ে এগিয়ে এসছে এবং সোমনাথ মন্দির দখল টকল আমরা জানি। বাট বাংলাদেশে কিন্তু ইসলাম এসছে থ্রু দ্য ট্রেডার্স অ্যান্ড সুফিজম, যেটা টলারেন্ট ইসলাম। বাংলাদেশের যে সমস্ত লোকেরা মুসলমান আছে তারা কিন্তু ইসলামের সৌন্দর্যটা দেখে, ইসলামের সূর্য বীর্য নয়, ইসলামের সৌন্দর্য দেখে, ইকুয়ালিটি এটা দেখে হয়েছে। এবং আমাদের এখানে কিন্তু আমরা কালচারকে, বাঙালি কালচারকে বাদ দিয়ে কিন্তু আমরা ইসলাম গ্রহণ করিনি। আমরা বাঙালি কালচার এবং ইসলামকে একত্র করে আমরা ইসলামকে গ্রহণ করেছি। সুতরাং আমাদের এখানে প্রধানত ইসলামের নাম করে আমি প্রফেসর সাহেব একেবারে একমত যে এখানে কোনো চরমপন্থা হবার কোনো অবকাশ নেই। তারপরেও যেহেতু বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে 90% মুসলমান, এখানে ধর্মের নামে একটা ইজম সৃষ্টি করা কিন্তু ইজি হবে। বিশেষ করে এখনো অনেক লোকেরা আছে যারা অতটা শিক্ষিত নয়, যাদেরকে ইজিলি। তাহলে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করেন? আপনি আবার দেখবেন আমাদের সরকার গত 5 বছর থেকে কিন্তু আমরা এই জন্য কাজ করছি। উই হ্যাভ আইডেন্টিফাইড দিস ভেরি ক্লিয়ারলি। আপনারা দেখবেন আমরা মাদ্রাসা শিক্ষাকে আরো উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা বেশ উন্নত করেছি। আগে মাদ্রাসা থেকে একটা ছেলে বা একটা মেয়ে আলিম যদি পাশ করত, সে কি করত? আজকে কিন্তু আমরা আলিমকে ইন্টারমিডিয়েট বরাবর করে দিয়েছি এবং সেই আলিমের যে কারিকুলাম তার মধ্যে কিন্তু আধুনিক সাবজেক্ট আনা হয়েছে। এইভাবে আমরা ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে তাদেরকেও পরবর্তীতে উচ্চশিক্ষা লাভের পরে পরবর্তীতে সাধারণ যে কোনো জায়গায় চাকরি করার ব্যবস্থা করে দিচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটার সঙ্গে সঙ্গে দেশের আর্থসামাজিক উন্নতি যখন হবে, কারণ অনেকে ইসলামের নাম করে গরিব, যারা গরিব অশিক্ষিত তাদেরকে ইসলামের নাম করে একটা চরমপন্থার দিকে মিথ্যা প্রলোভন দিয়ে জিহাদের নামে এগুলি, যেটা আমরা পাকিস্তানে। তাহলে আপনার কি মনে হয় যে এখন কিভাবে এই চ্যালেঞ্জটা মুখে, কারণ এটি বাংলাদেশে অনেক মানুষ ভাবছে যে এটা বাংলাদেশ কি এখন আল কায়দার বিচরণ ভূমি হয়ে যাচ্ছে কিনা? আমি মনে করি বাংলাদেশ ইনশাআল্লাহ আল কায়দার বিচরণ ভূমি হবে না। তবে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু ওই ধরনের লোক আছে যারা আজকে কিছুদিন আগে বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে বলেছে আমরা সব তালেবান, বাংলা হবে আফগান। সুতরাং আমাদেরকে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে। আমরা কিন্তু 5ই মেতে দেখেছি হেফাজতের নাম করে কিভাবে ইসলামকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে, কোরআন শরীফকে পড়ানো হয়েছে, কিভাবে ইসলামকে বিকৃতভাবে মানুষের সামনে আনার চেষ্টা করা হয়েছে। বাট দেখবেন বাংলাদেশের মানুষ কিন্তু, বেগম জিয়া তো বলেছিলেন ঢাকা শহরের লোকদেরকে আপনারা হেফাজতের সঙ্গে জয়েন করেন। ঢাকা শহরের লোক কিন্তু তার সঙ্গে জয়েন করেনি, কারণ ঢাকা শহরের মানুষেরা জানে হেফাজতের যে নাম করে এসছে এটা আসল ইসলাম নয়। আমরা শেষ করবো আপনাকে দিয়ে। আপনার কি মনে হয় যে এই যে চ্যালেঞ্জটা আছে উগ্রবাদের, এটির খুবই এক লাইনে যদি একটু বলেন এখন কি করা উচিত আমাদের এটা মোকাবেলার জন্য? উনি যেটা বললেন যে সেখানে একটা যেমন পরিবর্তন এসছে, আমি অন্যদিক দিয়ে আমি এটাকে একটা আপনি মানে এটা বহু দিক থেকে আসলে মোকাবেলা করা যায়। যদি আসলে এটা ক্রেডিবল থ্রেট হয় তাহলে এর আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করার বিষয় আছে। তার মানে আপনি একটা সমাজের মধ্যে
চরমপন্থা তখনই তৈরি হয় যখন সে মনে করতে পারে তার প্রকাশ করার ক্ষমতাকে রুদ্ধ করে রাখা হচ্ছে। তো বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ কি এখনো তৈরি হয়েছে কিনা সে ব্যাপারে আমার নিশ্চয় এখনো সন্দেহ রয়ে গেছে। ফলে নির্বাচন তার গণতন্ত্র না, বা নির্বাচনও আপনার সেটা নিয়েও প্রশ্ন আসে। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে একটা রাজনৈতিক যেমন সংগ্রাম বা রাজনৈতিক শর্তগুলো তৈরি করা দরকার যাতে কোনো ধরনের আপনার অগণতান্ত্রিক শক্তি তৈরি না হয় সমাজে। আর একটা হচ্ছে আমার মনে হয় যে সাংস্কৃতিক বিষয়টা, যে আপনি কালচারালি এটাকে মোকাবেলা করা দরকার, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা হয়তো সেটাই দেখব। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম জাপানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর দিয়ে, এবং সেই সফরের পরবর্তীতে আমাদের কি করণীয় বা সফরে যে অঙ্গীকারগুলো আসছে সেগুলোর সুফল বাংলাদেশের মানুষ কিভাবে পেতে পারে তা নিয়ে আমরা আলোচনা করছি। এবং সবশেষে যে বিষয়টি উঠে এসছে যে বাংলাদেশ কি উগ্রবাদের চারণভূমি হচ্ছে কিনা, এবং সেই প্রশ্নে আমাদের কি কি করা দরকার, রাজনৈতিকভাবে এটিকে মোকাবেলা, সাংস্কৃতিকভাবে মোকাবেলা। এবং আমাদের দুজন সম্মানিত অতিথি বললেন যে বাংলাদেশের যে উদারনৈতিক সমাজ সেখানে উগ্রবাদের স্থান আসলে কম। এদেশে সুফিজমের হাত ধরে যে ধর্মের বিস্তার হয়েছে ইসলাম ধর্মের, এবং সেখানে অন্যান্য দেশের সাথে ভিন্ন। বাংলাদেশকে আফগানিস্তান কিংবা অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ পাকিস্তানের সঙ্গে বা তুলনা করলেও সেটি ভুল হবে। এবং বাংলাদেশ কখনোই এখানে অনেকগুলো হয়তো ছোটখাটো অনেক জিনিস আছে, কিন্তু একই সঙ্গে আমাদের মানুষ কিন্তু সেগুলোকে মোকাবেলা করেছে অত্যন্ত সাহসের সঙ্গে। অধ্যাপক আকমল হোসেন এবং কর্নেল ফারুক খান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকুন সবাই।